নমস্কার, 24 ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সময়টায় আমরা ডিমনিটাইজেশনের ফলে কি লাভ কি ক্ষতি এই সমস্ত নিয়ে আলোচনা করেছি, তখন আমরা এই 24 ঘন্টায় বারংবার একটা বিষয় আলোচনা করেছি যে হয়তো বাড়ি গাড়ির লোনের যে সুদের হার সেটা কমতে পারে, এবং নরেন্দ্র মোদীর যে বর্ষ শেষের ভাষণ তারপরে সেটা স্পষ্ট। আপনি কি বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন, তাহলে নতুন বছরে আপনার জন্য সুখবর। নোটবন্দির পর ব্যাংকের হাতে প্রচুর টাকা, হোম লোন কার লোনে সুদ কমাচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি। বর্ষ শেষের ভাষণে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য ব্যাংকিং শিল্পের কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী। আবেদনে সাড়া দিয়ে সুদ ছাঁটাইয়ের পথে হাঁটল বিভিন্ন ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার 8.90% থেকে 8% নামিয়ে এনেছে। 65 বেসিস পয়েন্ট সুদ ছাঁটাই করেছে ইউনিয়ন ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সুদ কমিয়েছে 70 বেসিস পয়েন্ট। 75 বেসিস পয়েন্ট সুদ ছাঁটাই করেছে দেনা ব্যাংক। 1 বছর মেয়াদি ঋণে সুদের হার 9.20% থেকে 9% নামিয়ে এনেছে কোটাক মহিন্দ্রা ব্যাংক। 1 জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে নতুন সুদের হার। 1 বছর মেয়াদি ঋণে সুদের হারের ভিত্তিতে হোম লোন কার লোনের সুদ ঠিক হয়, ফলে হোম লোন কার লোন সস্তা হচ্ছে বলে মনে করা হচ্ছে। 2 বছর এবং 3 বছরের মেয়াদি ঋণেও সুদের হার 90 বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাংক। আইডিবিআই ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ত্রিবাঙ্কুরও 60 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ ছাঁটাই করেছে। হিসেব বলছে 20 বছরের জন্য কেউ যদি 25 লক্ষ টাকা হোম লোন নেন, তাহলে প্রতি মাসে ইএমআই বাবদ তার 1400 টাকা সাশ্রয় হবে। 20 বছরে সাশ্রয় হবে প্রায় 3 লাখ টাকা। বর্ষ শেষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 9 লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে সুদ ছাড় 4%, 12 লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে সুদ ছাড় 3%, গ্রামে 2 লক্ষ টাকা পর্যন্ত হোম লোনে সুদে ছাড় মিলবে 3%। বিশেষজ্ঞরা বলছেন, নগদ জমা অনুপাত বা রেপো রেট কমার ফলে এই সুদ ছাঁটাই নয়। নোট বাতিলের পর ব্যাংকের ঘরে বিশাল টাকা জমা পড়ায় আমানত সংগ্রহের খরচ কমেছে। সরকারি ঋণপত্রে লগ্নির চেয়ে বাড়তি লাভের আশায় সুদ কমিয়ে আরও বেশি গ্রাহককে ঋণ দিতে চাইছে ব্যাংক। নতুন বছরের প্রথম ত্রৈমাসিকে পিপিএফ, কিষাণ বিকাশ পত্র সহ নানা স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। রিপোর্ট 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিনিয়োগ পরামর্শদাতা প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং রয়েছেন আর্থিক বিশ্লেষক সুপর্ণ মৈত্র। আপনাদের স্বাগত জানাই। আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই নাম্বারে, এবং আমাদের বিশেষজ্ঞরা তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমি প্রথমে প্রসেনজিৎ বাবুর কাছেই আসি। প্রসেনজিৎ বাবু, তাহলে তো মধ্যবিত্তের জন্য একটা সুখবর বলে ধরে নেওয়া যেতে পারে। সুখবর তো বটেই, এরকম যদি আমাদের ক্রিসমাস গিফট পাওয়া যায়, খারাপ কি? তো সেক্ষেত্রে ধরুন কিরকম ডিফারেন্স হতে পারে? দেখুন, এটা কিন্তু হোম লোনের জাস্ট আপনারা মেনশনটা করলেন, কিন্তু আমরা যেটা দেখছি ওভারঅল যে ইন্টারেস্ট সাইকেল যেই সব জিনিসে আছে, ওখানে সব জায়গাতেই কিন্তু আমাদের সুদের হারটা অনেকটাই কমবে। অ্যাজ ইন যদি আমরা গাড়ি কিনি, যদি আমরা কনজিউমার ডিউরেবলস কিনি, সব জায়গাতেই এটা হোম লোনটা একখানে রেফারেল রেখে আমাদের যেসব সুদের জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে আমাদের খরচা কমে গেল, লোনের ইন্টারেস্ট রেট কমে গেল মানে আমাদের খরচা কমে গেল। সো টু দ্যাট এক্সটেন্ট আমরা মানে মধ্যবিত্ত কেন, যে কোনো লেভেলেই যে কোনো স্ট্রাটাতেই থাকুক, তাহলে একটু সেন্স অফ প্রসপেরিটি একটু বেড়ে যায়। তুমি সুপর্ণবাবুর কাছে এখানে আসবে। সুপর্ণবাবু, মোটামুটিভাবে একটা বাড়ি বা গাড়ির লোনের ক্ষেত্রে যদি সুদের হার কমে, তাহলে সবারই একটা আনন্দিত হওয়ার জায়গা থাকে। নিশ্চয়ই। আমরা কিন্তু 31 তারিখে প্রধানমন্ত্রীর মানে বহু প্রত্যাশিত ভাষণটা, যেটা আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম, সেটা শুনি, এবং সেখান থেকে উনি একটা শব্দ সেখানে ব্যবহার করেন, ব্যাংকদেরকে তার চিরাচরিতভাবে তারা যেরকমভাবে কাজ করে থাকেন বা দেখে থাকেন তার থেকে উনি একটু অন্যরকমভাবে করতে বললেন। তার মধ্যেই বোধহয় সেই নির্যাসটা লুকিয়েছিল যে 12.44 লক্ষ কোটি টাকা ডিসেম্বর 9 অবধি, যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ঢুকেছে, কারণ 10ই ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই স্টেটমেন্টটা ইস্যু করে। তো সেই টাকাটা নিয়ে কি করবে তারা? টাকাটা নিয়ে তারা যে কোনো না হলে সেই টাকাটা কোথাও খাটাতে হবে। এখন খাটাবেন কাকে? খাটানো অনেক রকম শ্রেণীকে খাটানো যায়। ওর বিরুদ্ধে শিল্পপতিরা সরব হননি, তার কারণ শিল্পপতিরা কোনো দোকানে গিয়ে ওষুধও খাননি, ঘুমেরও তাদের ব্যাঘাত ঘটেনি, শিল্পপতিদের অসুবিধা হয়নি। কিন্তু মধ্যবিত্ত মানুষেরা এই বিমুদ্রাকরণ প্রক্রিয়াতে, বা গরিব মানুষেরা এই বিমুদ্রাকরণ প্রক্রিয়াতে তাদের প্রায় নাবিশ্বাস উঠেছিল। সুতরাং কিছু যদি সেই টাকার থেকে তাদের যদি এরকম একটা সুবিধা করে দেওয়া যেতে পারে, যার থেকে তাদের স্বপ্নের বাড়িটা বা স্বপ্নের গাড়িটা তারা পেতে পারে। আমি আসলে দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন অনিকেত রায়। বলুন প্লিজ।
আচ্ছা ম্যাম, ব্যাংকগুলো যে সুদ কমিয়েছে এটা খুবই ভালো কথা। আমি কি এডুকেশন লোনের ক্ষেত্রে কোনো রকম সুবিধা পেতে পারি? ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর নেব। আরেক দর্শক রয়েছেন অংশুমান চক্রবর্তী। বলুন অংশুমান। হ্যাঁ নমস্কার, আমি একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাকে একটু ক্লিয়ারলি বলবেন যে এই যে হাউস বিল্ডিং লোনের ক্ষেত্রে এই যে ইন্টারেস্ট যেটা সাবসিডি দিচ্ছে, এটা কি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য, নাকি যে কোনো হাউস বিল্ডিং লোন আপ টু 12 লাখের ক্ষেত্রে সেটা প্রযোজ্য? ধন্যবাদ। আমি দুটো প্রশ্নের উত্তরই নেব। আমি প্রথমে দ্বিতীয় দর্শকের প্রশ্নের উত্তরটা প্রসেনজিৎ না, বাবুর কাছ ওটা থেকে নেব। প্রাইম মিনিস্টার্স আবাস যোজনার মধ্যে নয়, ওটা যে কোনো প্রপার্টির মধ্যেই হতে পারে। যদি ওটা রেজিস্টার্ড বিল্ডার বা প্রমোটারের কাছ থেকে আসে তাহলে আপনি ওইখান থেকে, ওখানে যে বিল্ডিংটা হচ্ছে 9 লাখ 12 লাখ লিমিটের মধ্যে, আপনি ওই প্রপার্টিগুলো অ্যাভেল করতে পারেন। আর প্রথম দর্শক অনিকেত রায়ের প্রশ্ন ছিল যে এডুকেশন লোনের ক্ষেত্রে সুপর্ণবাবু। শিক্ষার ব্যাপারে যেটা বলা হচ্ছে সেখানে কোনো ক্লিয়ার কিছু নেই, তার কারণ শিক্ষার লোনের ব্যাপারটা আমাদের দেশে আমরা শুধু কৃষি লোন মুকুব নিয়েই খালি কথাগুলো বলি। আমরা কিন্তু দেখব এডুকেশন লোনের ডিফল্টটাও কিন্তু একটা হিউজ এতে, কিন্তু সে সত্ত্বেও কেউ কিছু কথা বলেন না। আমার মনে হয় কিছু জিনিস উজ্জ্বল থাক, যদি কেউ পড়াশোনা করতে চান রাষ্ট্র সেটার বাধা হয়ে দাঁড়াবে না, আমার সেটাই মনে হয়। আমি একটু প্রসেনজিৎ বাবুর কাছে আসবো যে টেনিয়ারের কোনো বিষয় রয়েছে? না, টেনিওর বা মেয়াদের কোনো রেফারেন্স নেই। এটা হচ্ছে গিয়ে বেস ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। ইনফ্যাক্ট আজকে উনি কিছু ক্ল্যারিফিকেশনও দিয়েছেন অন দি টেকনিক্যালিটিস অফ লোন। আর উনি ভেরি স্পেসিফিক মেনশন করেছেন যে উনি সাজেস্টিভ একখানে এলিমেন্ট দিয়েছেন ব্যাংকগুলোকে। পিএসইউ ব্যাংকের আমরা সবাই বুঝতে পারি কাকে এটা ইঙ্গিত করা হচ্ছে। তো এসবিআইকে একটু নাজ করা হয়েছে যে তুমি এখানে লিডারশিপ পজিশনটা নাও। আর আমরা জানি যেহেতু 49% অফ ইন্ডিয়ান ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইজ এসবিআই, বাকিগুলোকেও ইন লাইন আসতে হবে। বাট অ্যাডিং টু হোয়াট সুপর্ণবাবু সেজ, যে এডুকেশন লোনের মধ্যে কিন্তু দুখানা এলিমেন্ট আছে। একটা হচ্ছে গিয়ে ব্যাংকার্স ডিসক্রেশন যেটা আছে, আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের একটা ম্যান্ডেটরি কিন্তু ব্যাংকিং লোন দেওয়া কথা ব্যাংকেদের ফর এডুকেশন রাইট আপ টু হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন। যদি আপনারা যদি ব্যাংকে গিয়ে এই কথাগুলো যদি জিজ্ঞেস করেন তাহলে ব্যাংক ম্যানেজার কিন্তু ক্ল্যারিফাই করতে বাধ্য। আমাদের সঙ্গে দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। চন্দ্রকান্ত চক্রবর্তী রয়েছেন, বলুন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অমলেন্দু দোলাই রয়েছেন, বলুন প্লিজ। নমস্কার স্যার, আমি একটা কথা জানতে চাইছি। বলছিলাম ওই যে যেটা 9 লাখ আর 12 লাখ আছে, ওটা 4% আর 3% ছাড় আছে, ওটা কি লেখা আছে যে শহরের জন্য? আমরা যেটা শুনেছি, ওটা কি গ্রামের মানুষরা ওই ফ্যাসিলিটিটা পাবে না? ধন্যবাদ আপনাকে সুপর্ণবাবু। প্রশ্নটা কি? উনি বলছেন যে ওটা কি শুধুমাত্র শহর কেন্দ্রিক না গ্রামের মানুষ? যদি না, 9 লাখ এটা ভারতবর্ষের মানুষের জন্য। এখানে কিন্তু উনি কোনো রকম বিভাজন প্রধানমন্ত্রী করেননি বা ব্যাংকগুলোও করেনি, এবং সারা ভারতবর্ষের মানুষই কিন্তু এই সুবিধাটা নিতে পারবে স্পেসিফিক স্কিম আন্ডারে। একই সঙ্গে আমরা দেখেছি যে যারা প্রবীণ নাগরিক তারা 7.5 লক্ষ টাকা যদি স্থায়ী আমানতে যান এবং সেটা আগামী 10 বছর, তারা সুদ বেশি পাবেন। তো এটাও তো ডেফিনেটলি একটা পজিটিভ স্টেপ। এটা পজিটিভ মানে এটা হয়তো একটা ফোর্থ স্টেপ। এটা পজিটিভ ফর হুম, মানে যারা রিটায়ারি, যারা প্রবীণ নাগরিক, ওনাদের জন্যে অফকোর্স তো বটেই। কিন্তু এতে যেই জায়গা থেকে ওই জিনিসটাকে ফান্ড করা হচ্ছে, হয়তো ওই সংস্থাগুলোর জন্য এটা পজিটিভ নয়। কারণ সিম্পল জিনিস হচ্ছে কি, এত কামাতে পারবে না। আজকে বেস রেট, ইকোনমির বেস রেট ইজ 640, মানে 6%, 6 টাকা 40 পয়সা। ওখান থেকে আমরা যদি আমরা স্প্রেডটা, মানে ব্যাংকের যা খরচা বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যা খরচা যদি 3.5%ও ধরি, তাহলেও 9.5%-এ যায়। ওখান থেকে 8 টাকা দিয়ে দেওয়া বা 8 টাকা 75 দিয়ে দেওয়া ইজ নট ভেরি রেমিউনারেটিভ। মানে যখন সুযোগ আসবে বলতে চাইবো যে আজকে আমাদের যেটা হচ্ছে, আমরা কিন্তু এই যে করার চেষ্টা করেছি সত্যি যদি শুনতে ভালো লাগছে, এবং আজকে ইংরেজি নতুন বছরের প্রায় দ্বিতীয় দিনেই আমরা বসে এই আলোচনাটা করছি। কিন্তু তার সত্ত্বেও হচ্ছে ব্যাংক যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটার যে কাঠামোটা, সেটা কিন্তু আস্তে আস্তে নড়বড়ে হয়ে যাচ্ছে। আমরা কি করার চেষ্টা করছি, এই যে অনাদায়ী যে ঋণগুলো আছে সেগুলোকে আনার কোনো প্রচেষ্টা বা কিছু নেই এখানে। সুপর্ণবাবু, আমি যদি একটু যদি অর্থনৈতিক যে দিকগুলো সেগুলো থেকে, একটা সাধারণ মানুষ তারা এই স্টেপসগুলো থেকে কি লাভ পাবেন, কি করবেন তারা? ধরা যাক একজন অনেকদিন থেকেই ভাবছেন যে তিনি একটা বাড়ি করবেন, কিন্তু তিনি ঋণ নিতে পারছেন না কারণ তার সুদের হারটা অনেক চড়া ছিল। এখন সেখানে নিশ্চয়ই সেখানে সে সুবিধেগুলো হয়েছে,
যে তিনি হয়তো আজকে সেই সুবিধাগুলো নিতে পারবেন, কিন্তু যেটা প্রসেনজিৎবাবু বারবার বলার চেষ্টা করছেন, আমিও বলছি যে আমরা যদি মৌলিক কাঠামোটা দেখি, তার কারণ আমি আজকে হয়তো বিমুদ্রাকরণের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এরকম একটা সিদ্ধান্ত নিলাম, কিন্তু অনেক সময় আপনি দেখেছেন যে অনেক যে দীর্ঘমেয়াদী 20 বছর পরে এত টাকা পাবেন, 25 বছরে এত টাকা পাবেন, যে প্রকল্পগুলো করা হয়। বাবু আপনার কাছে দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, শান্তনা মণ্ডল রয়েছেন, বলুন প্লিজ। বলছি আমার পিএনজিবি লোন নেওয়া আছে 3 বছর আগে, 1.5 লাখ টাকা, আমি কি ছাড় পেতে পারি সুদে? আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ বলছি আমার পিএনজিবি হ্যাঁ। লোন নেওয়া আছে 1.5 লাখ টাকা, 3 বছর হয়ে গেল, আমি কি ছাড় পেতে পারি? কি কি লোন পাওয়া আছে বলেন? প্রাইম মিনিস্টার। পিএনজিবি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রসেনজিৎ বাবু। হ্যাঁ, আপনি লোন আর পেতে পারেন না, আপনি লোনটা রিনেগোশিয়েট করতে পারেন। আপনাকে যেই সংস্থা থেকে আপনি লোনটা পেয়েছেন ওখানে গিয়ে আবার ওনাদের কাছে রিনেগোশিয়েট করে ওই লোনটার যতখানি মেয়াদ বাকি আছে, যতখানি অ্যামাউন্ট বাকি আছে, আপনি ওটাকে ফেরত দিয়ে বলতে পারেন